দেখেন বাচ্চাটা প্রতিনিয়ত খাইতেই আছে খাইতেই আছে। এই কবুতর পিপল, আশা করি সবাই ভালো আছেন। কবুতর পিপল চ্যানেল হ্যাক হয়েছে, চ্যানেল এখন আমার আন্ডারে। আচ্ছা, মজা করতেছি। আমি মুহিত আলনুর, পিজন ফেদার চ্যানেল থেকে। ভাই আসেন। আচ্ছা, মেনলি এটা একটা মজা ছিল। তো আজকের এই ভিডিওটা যারা কবুতর পালন করতেছেন, অনেক অভিজ্ঞ ভাইরাও এই বিষয়টা সম্বন্ধে ধারণা রাখেন না। আমি কিন্তু বলতেছি, ওপেন মাইন্ডে বলতেছি যে ধারণা রাখেন না বলতে কি মানে অন্য কবুতর নিচে চেলে দেন, বা যারা ছোটোখাটো কবুতর পালনকারী আছে মানে একেবারে নতুন, অনেক সময় দেখা যায় যে বাচ্চা কবুতর রেখে বাবা মা উড়ে চলে যায় বা অসুস্থ হয়ে যায় বা খাওয়াতে চাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা ডিমের ভিতরে বাচ্চাটা হয় ওইটা দুর্বল হয়, পরবর্তীতে যখন ডিমের খোসাটা ভেঙে ওইটাকে আমরা জানি কি বলি, সিজার আমরা যে সিজার করে বের করি, ওই বাচ্চাগুলো একেবারে দুর্বল হয়। ক্যালসিয়ামের অভাব টভাব হলে বাচ্চাগুলো ঘাড় উঠায় আর খেতে পারে না। তো আমাদের চ্যানেলে আপনার ইয়া হয়, বাচ্চাকে প্রথম 2-1 দিন ওই মা বাবার পেটে ক্রপ মিল্কটা আসে না, খাওয়াতে দেরি করে। ওই সময় একদিন পার হয়ে গেলে বাচ্চাটা তখন পরের দিন দুর্বল হয়ে যায়। আমরা মনে করি মা বাবা খাওয়াইতেছে, তো বিষয়টা মা বাবা খাওয়াইতেছে এবং বাচ্চাটা খাইতেছে। বাচ্চা কিন্তু যে ঘাড় উঠাই বা মাথা নাড়াইতে থাকে, তো ওর ওই ঘাড় উঠায় নাড়ানির শক্তি ওটা থাকতে হবে, তা নাহলে মা বাবা মুখ দিবে বাট খাওয়াইতে পারবে না। এটা তো মনে হয় যে অনেক সময় ডিম থেকে ফোটার পরও করতে পারে অনেক কবুতর। অনেক সময় ওই মা বাবা প্রথম দিন খাওয়ায় না, তখন বাচ্চাটা দুর্বল হয়ে যায়। কিন্তু আমি প্রথম দিন রাতে সামান্য পরিমাণে আমরা একটু খাওয়াই দিলে বাচ্চাটা পরের দিন পর্যন্ত খুব শক্তিশালী থাকবে। ওইটারও বেশ। হ্যাঁ, তখন দেখা যায় পরের দিন মা বাবা খাওয়াইতেছে। আচ্ছা, তো যাই হোক, মানে যেটা বলতেছিলাম যে নানান ধরনের কাহিনী হোক, মানে যে এনি টাইপ অফ রিজন, মানে যে কোনো ধরনের রিজন হোক, কারণ হোক, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার কবুতর, বাচ্চা কবুতর আর ঠিকমতো খাবার পাচ্ছে না, অথচ আপনার জোড়াটা অনেক ভালো ছিল বা বাচ্চা কবুতরগুলোকে আপনি টিকাতে যাচ্ছেন। অনেকেই পোস্ট করেন আমাদের গ্রুপে। এই ভিডিওটা হয়তো বা বড় হবে, বাট কাজের জিনিস বড় হলেও ভালো, শিক্ষার জিনিস বড় হলেও ভালো। যদি একবার কষ্ট করে ভিডিওটা দেখেন, ঠিক আছে, তাহলে আশা করি আপনি আপনার কবুতরের বাচ্চার মৃত্যুর হার, মানে এরকম সমস্যা যদি পড়ে যান, ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতে আপনি 100% শিওর এই কবুতরগুলোকে বাঁচাতে পারবেন, খুব হালকা পাতলা পরিশ্রম করে। হয়তোবা ভিডিওর মধ্যে অনেক কিছুই আমাদের মনে থাকে, আমরা বলবো বা খেয়াল থাকে না, এটা ভাই আপনাদেরকে বলবে। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে অলরেডি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মানে মাত্র ফোটা বাচ্চা মানে ওই দিন থেকে খাইয়ে কিভাবে নিজের হাতে আমরা ফুড মিক্সটা তৈরি করব, লিকুইড খাবারটা তৈরি করব, খাইয়ে একেবারে বড় করে তুলবো। সাপোজ আপনার 10 দিন 12 দিন যাওয়ার পরবর্তীতে যেন ওকে দানাদার খাবার খাইয়ে একবারে একটা বড় অ্যাডাল্ট কবুতর মতো তৈরি করতে পারি। তো ভাইয়া, এখন আপনি বলেন, আপনি যে ফার্স্টে বলতেছিলেন কি কি মিস হয়ে গেছিল ভিডিওগুলোর মধ্যে। আচ্ছা, ভিডিও ওইটা দেখলে পুরোটা অবশ্যই পাবেন, বাট ভিডিওর একটা বিষয় আছে আমার দেখাতে মনে নাই, প্লাস আমার প্রয়োজন ছিল না, কারণ আমার বাচ্চাকে অন্য কবুতর তাও দিতেছিল, ঠিক আছে। কিন্তু এখন মনে করেন আপনার অন্য তাও দেওয়ার মতো কবুতর নাই, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এখন প্রথম বিষয় হলো বাচ্চাটাকে কিন্তু গরম রাখতে হবে। শীতকাল হোক গরমকাল হোক, বাচ্চাটাকে গরম রাখতে হবে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলিনি মাঝখানে, ওই ভিডিওটা ভাইয়া আমাকে কমপক্ষে আরো 4 থেকে 5 দিন আগে মানে শেয়ার করে দিয়ে দিয়েছেন, বাট নিজের ব্যক্তিগত পার্সোনাল নানান সমস্যার কারণে ওই ভিডিওগুলো এখন আমি ছাড়তে পারি না। ইনফ্যাক্ট আজকে একটা বিশাল ঝামেলায় আছি ওইটা নিয়ে। তো এই বাচ্চাটাকে আজকে কতদিন হয়েছে? অলরেডি তো 3-4 দিনের ওভার হয়ে গেছে মনে হয়। 5 দিন মতো হবে। 5 দিনের মতো হবে। আপনি কয়বার ফিডিং করেছেন? আমি 2 দিন খাওয়াইছি, প্রথমে 3 দিনের দিন সকালে খাওয়াইছি, আর দুপুরে এই মাদির কাছে যাওয়ার পরে খাওয়ানো শুরু করছি। এরপর আমি একবারও খাওয়াই নাই, মাদি একাই খাওয়াই। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ, সেটা হচ্ছে যে সাপোজ আপনি ধরেন যে আপনার কোনো কবুতর তা দিচ্ছে, অনেক কবুতর 3টা কবুতরের প্রেশার নিতে পারে না, বাচ্চা কবুতরের অনেক জোড়া আছে জাস্ট ওদের 2টা একে খাওয়ায় বড় করতে পারে। তো সাপোজ গরমের জন্য দিয়ে দিলাম, তো সাপোজ ধরেন যে ওই বাচ্চা কবুতরটাকে খাওয়াইতেছে না, তো ওইটাকে আমরা সাপোজ মনে করেন আমি সকাল 10টা থেকে কবুতরকে একবার খাওয়াইলাম, আবার কখন খাওয়াবো? এটা কি হজমের উপর নির্ভর করবে? হজমের উপরে। এই বাচ্চাকে গরম রাখার সাথে কিন্তু হজমের সম্পর্ক আছে। হ্যাঁ। বাচ্চা ঠান্ডা থাকলে বাচ্চার খাবার হজম হওয়ার সম্ভাবনা কম। খাবার কুসুম গরম অবস্থায় খাওয়াইতে হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর খাওয়ানো যাবে, সেক্ষেত্রে হজমের সমস্যা হয়। তো ওই আপনার গরম রাখতে হবে, আর এই আপনার হজমের উপরে। যদি পেটে খাবার থাকে তাহলে তো খাওয়ানোর দরকার নেই। তো আপনার এখানে বাচ্চাটা নিয়ে কি হয়েছে? আচ্ছা, বাচ্চাটা নিয়ে বাচ্চা 2টা ডিম ছিল এই পেয়ারের, মানে এর সাথে নট ছিল আরেকটা, ওই যে নট আবার একটু বের করে দেখান, এটা তাহলে আরো বুঝতে সুবিধা হবে। বাচ্চাটা এই যে বাচ্চাটা,
ঠিক আছে। এটাই তোকে মনে হয় এখন ক্রপ মিল্ক খাওয়াইছে। এটা পুরোটাই ক্রপ মিল্ক, আমি এক ফোঁটাও খাওয়াই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, বাচ্চাটা 5-6 দিন মতো বয়স, কিন্তু সে অনুযায়ী কিন্তু সাইজ ছোট, গ্রোথ ছোট। হ্যাঁ, কারণ ওই যে শুরুর 2 দিন কিন্তু এই ক্রপ মিল্ক পায় নাই। ক্রপ মিল্ক একটা জাদুর মতো কাজ করে, খায় একদিক দিয়ে বাচ্চা, বড় হয় আরেক দিক দিয়ে। ঠিক আছে, সেই শুরু 2-3 দিনও ক্রপ মিল্ক পায় না, এই কারণে ওর সাইজটা এখন ছোট। আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দানাদার খাদ্য খাওয়ানো যখন শুরু হ্যাঁ করবে তখন ঠিক হয়ে যাবে। তো প্রথমে যেটা হয় যে ওর সাথে যে আরেকটা ডিম ছিল, ওই ডিমটা আপনার একটা ডিম নষ্ট হয়ে যায়, আর ছিল এরা হচ্ছে এই পেয়ারটার কাছে, ফার্স্টার পেয়ারের কাছে। ঠিক আছে, তো এই ডিম একটা নষ্ট হয়ে যায়, আর আরেকটা যে ও ফুটে। আর বিষয়টা হচ্ছে ওরা ডিমে তাওয়া দিচ্ছে 26 দিন। 26 দিন? হ্যাঁ, 26 দিন যাবত ওরা তাওয়া দিচ্ছে। এই যে আপনার ক্যালকুলেশনে ভুল টুল হয়েছে, না। তার মানে তো 17-18 দিনে ফুটে। আমি কিন্তু যে আপনাকে বলছিলাম যে আমার বাচ্চা সব একবারে ফুটবে, আমার সব একবারেই বসানি হয়, ওইভাবেই হিসাব করা ছিল যে এরা ফুটতেছে 26 দিন, দ্যাট মিন্স 8 দিন বেশি নিয়েছে সময়। ঠিক আছে, ওরা 26 দিন তাও দিচ্ছে, বাট এরপর বাচ্চা খাওয়াইতে ঝামেলা শুরু করছে। ঠিক আছে, ওই আপনার নটটা বিশেষ করে এই বাচ্চাটাকে একটু মাইরে দিচ্ছিল। ঠিক আছে, এই গলারের দিকে একটু দাগ দেখা যেতে পারে হয়তো, এই যে এই দিক দিয়ে। হ্যাঁ 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 দেখেন? হ্যাঁ, এই যে হালকা একটু ঠোকর blood- দিয়েছিল, ঠোকর দিয়ে ওই ট্রেতে ফেলাই দিচ্ছে। আচ্ছা, ওর কাছে তো দেওয়া যাবে না, তাহলে এখন কি করি, ওই বাচ্চাটাকে বের করে আনি, আপনার ওই অন্য পেয়ারের নিচে দিয়েছি, কেউ খাওয়ায় নাকি, বাট ততদিনে অন্যদের বাচ্চা একটু বড় হয়ে গেছে, যার ফলে কেউই খাওয়াইতেছে না। কী করবো এখন, অন্যদের নিচে দেওয়ার কারণ ছিল যে যাতে গরম রাখে, আর খাওয়াইলে তো বেঁচে গেলাম, এখন কেউ খাওয়ায় না, পরে যে আমি খাওয়ানি শুরু করি। আর 2-3 দিন যাওয়ার পরে আমি ভাবলাম যে আচ্ছা এর বাচ্চা, এই মাটিটার বাচ্চা, মাটিটার প্লাস্টিকের ডিমে তাও দিতেছিল, কারণ আমি যদি ডিম সরাই দেবো আবার ডিম পাবে। ঠিক আছে, এই কারণে আমি ভাবলাম যে ও যে কদিন খাওয়াবে দেখ। ঠিক আছে, ওর প্লাস্টিকের ডিমে তাও দিতেছিল, পরে হলাম আচ্ছা ওর বাচ্চা ওর কাছেই দিয়ে দেখি। ও যেহেতু এতদিন যাবত তা দিতেছে, তো ওর তো পেটে ক্রপ মিল্ক তৈরি করার কথা হবে। দিছি আপনার দুপুরে, বিকালে আমি এসে দেখি বাচ্চার পেট একদম ক্রপ মিল্ক দিয়েই ভরে আছে। তো এর ফার্স্টে টানা 2-3 দিন আপনি শুধু ফিলিং করেছেন। জি। আচ্ছা, তো এই হচ্ছে একটা উদাহরণ। তো আশা করি এটার যে সাইজ হয়েছে, এখন এটাকে খাইয়ে অনায়াসে হ্যাঁ, আমার 100% বড় হবে। ধরতে হবে না যদি না এই মাদি খাওয়ানি অফ করে। তো ওই যে ফার্স্টে আপনাদেরকে বললাম যে যে কোনো রিজন হোক, যে বাবা মা খাওয়াচ্ছে না, হ্যাঁ বাবা মা খাওয়াচ্ছে না, বা উড়ে চলে গেছে, মাদি অসুস্থ হয়ে গেছে, নর অসুস্থ হয়ে গেছে, মানে সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে এভাবে হ্যান্ডেল করতে পারেন। তো আমি আর ভাইয়া অনেক প্যাচাল করে ফেলেছি, তো এখন মেন ভিডিও স্টার্ট হবে। ওইখানে আশা করি ভাইয়ার কথাগুলো না টেনে মনোযোগ সহকারে শুনবেন। একবার দেখেন, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখেন, এক্সপিরিয়েন্স একবার গ্যাদার করেন, মানে অর্জনটা একবারই নেন যাতে আজীবন। আর এটা নেওয়ার ধরাছোঁয়া করতে। আচ্ছা, আরেকটা কথা ছিল ভাই, ওটার মধ্যে আপনি যে পুষ্টিকর খাবারগুলো দেখাইছিলেন, আমি দেখতেছিলাম যে ডাবলি, ভুট্টা ছিল, কি কি আইটেম ছিল, এটা একটা জানার বিষয়। আইটেম আমার এই মিক্স খাবারটা ছিল যদি মনে করে অর্ধেকের মতো। মানে লাভ নাই, এখান থেকে তো বাইসা খাইছে। তারপর আর কি আমি মিক্স খাবারে আমার হিসাবটা বলি আপনার। হ্যাঁ, আপনার আইটেমের নামগুলো বলেন। 50-60% মতো আমার থেকে কার্বোহাইড্রেট, মানে গম, গম, ধান আমি ব্রিডিং এর ক্ষেত্রে ব্যবহার করি না, গম, ভুট্টা, আর কি ছিল জানি, গম, ভুট্টা, রেজা, বাজরা, পপকর্ন, বাজরা, হ্যাঁ। আর রেজা আপনার প্রোটিনের আন্ডারে। ঠিক আছে, এইগুলাই। আর তারপরে আপনার প্রোটিনে আপনি ব্যবহার করি ছোলাটা, এখানে খুব একটা ব্যবহার করা হয় না মিক্সের ক্ষেত্রে। ডাবলি, মুগ, মুসুর, রেজা, মাসকলাইটা মাঝে মধ্যে দেই। এছাড়া সয়াবিন যেটা ব্যবহার করি, ওটা ফ্যাটও থাকে, প্রোটিনও থাকে। আচ্ছা, সয়াবিন কি চোকলা শব্দ ব্যবহার হ্যাঁ, করছেন? চোকলা সহ। আর ওই আপনার ফ্যাটের জন্য দিই তিসি, কুসুম, সরিষা, সূর্যমুখীটা মাঝে মধ্যে ব্যবহার করা হয়। তেল বীজ কি দিলে প্রবলেম হবে না বাচ্চার জন্য? ওই ফুডের ওই হ্যান্ড ফিডিং করবো না, হ্যাঁ, হ্যাঁ। না ভালো হবে। আরো ভালো হবে। আচ্ছা, তো এই যে ক্রপ মিল্কটা খাওয়া, এটা একটা বড় অংশই কিন্তু ফ্যাট, ফ্যাট আর প্রোটিন, ওটায় কার্বোহাইড্রেটের পরিমাণ কম, যার কারণে আমি ওই যে পুরো ফর্মুলা বানাইছি যে ওটায় আপনার ওই প্রোটিন আইটেমগুলো আরও পরিমাণে দিয়ে, সাথে আরও ফ্যাট দিয়ে বাড়াই নেওয়া। তো এবার ঠান্ডা মাথায় আরেকবার বইলা দিন যে কার্বোহাইড্রেট এটা, প্রোটিন এটা, তেল বীজ এটা, আরেকবার। মানে কার্বোহাইড্রেট, এবার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আপনার গম, তারপরে বাজরা, পপকর্ন, এগুলাই। প্রোটিনের জন্য আপনার ভুট্টা, ভুট্টা,
পপকর্ন কিংবা ভুট্টা যেটা ব্যবহার যে করে। যেটা ব্যবহার করে। তারপর হচ্ছে যে আপনার প্রোটিনের জন্য প্রোটিনের জন্য মানে ডাল জাতীয় আইটেম। হ্যাঁ, ডাল কেউ চাইলে ছোলা ব্যবহার করতে পারেন। ডাল, ওই যে মুগ, মসুর, চেষ্টা করি আমি ওই আপনার ওই যে পশু পাখির খাবার দোকানে ওটা ছোলা সহ পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, ছোলা সহ সবচাইতে বেস্ট। ওটা আমি ব্যবহার করার চেষ্টা করি। আর তেল বীজ টাইপের ফ্যাট। তেল বীজের জন্য তিসি, তারপরে যে কুসুম, সূর্যমুখী, সরিষা, এগুলো। তো হয়তো বা ভিডিওটা 10 মিনিট ওভার হয়ে গেছে, প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে। ইট ডাজন্ট ম্যাটার, এটা ব্যাপার হিসেবে নিয়ে লাভ নাই। শিখতে হলে জানতে হবে হচ্ছে কথা, কথার পৃষ্ঠে কথা আসে। তো এখন মেন ভিডিও স্টার্ট হবে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এবং ভাইয়ার ওই যে বললো যে ভিডিও করার সময় অনেক সময় অনেক কথা মাথায় থাকে না, বা আগে চিন্তা ভাবনা করলো ভিডিওতে বলতে মনে থাকে না। তো ওই যে যেটা বললো মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আপনি যে খাওয়াবেন, খাইয়ে একটা সাইডে রেখে দিবেন বাচ্চাকে, ওইটা হবে না, ঠিক আছে? কোনো একটা বাচ্চার তলে দিয়ে দিতে হবে, মানে বাচ্চা আছে ওইটা নিচে দিয়ে দিতে হবে, কেননা প্যারেন্টসের নিচে দিয়ে দিতে হবে, কেননা যদি গরম পায় সেক্ষেত্রে খাবার হজমে একটা বিশাল কাজ করে এই তা দেয়া, ঠিক আছে? আর যদি প্যারেন্টস এরকম না থাকে যে কেউ তা দিতেছে না, তখন কি করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা প্রথমত করতে পারি যে ওই যে লাইট আছে না, 100 পাওয়ারের লাইট। হ্যাঁ, একটু যেটা হালকা তাপ উৎপন্ন করে একটা কার্টুনের মধ্যে উপরে লাইটের ব্যবস্থা করতে পারি, বাট তাপমাত্রা খেয়াল রাখতে হবে, বাচ্চা যেন গরমে আবার স্ট্রোক না করে, এরকম কিছু, ঠিক আছে? প্লাস বাতাস আসা যাওয়ার ব্যবস্থা রাখতে হবে, এটা একটা। আরেকটা করা যায়, মানে ইনকিউবেটর টাইপের। হ্যাঁ, ইনকিউবেটর টাইপের। আরেকটা করা যায় যে হট ব্যাগ আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে ব্যথায় ব্যবহার করে যে হ্যাঁ, হ্যাঁ। হট ব্যাগে পানি নিয়ে, আচ্ছা, ওই যে রাবার টাইপের, হ্যাঁ, হ্যাঁ। ব্যথা ট্যাথা পেলে যে হ্যাঁ, হ্যাঁ। গরম পানি, ওই হট ব্যাগের উপরে আবার একটা কাপড়ের একটা আস্তরণ দেওয়া থাকে, ঠিক আছে? হট ব্যাগে গরম পানি নিয়ে কেউ ওই মানে কুসুম গরম পানি টাইপের। হ্যাঁ হ্যাঁ, নিজের হাত দিয়ে দেখবেন, হাতের উল্টা পাশ দিয়ে দেখবেন, যদি দেখেন যে সহনশীল জ্বলতেছে, টাইপের হ্যাঁ, হয়। সহনশীল অবস্থায় দিবেন। যদি দেখেন যে নিজের হাত জ্বলে, তাহলে দিবেন না, বাচ্চাটা তো- নিজের হাত জ্বলে তো দেয়াই যাবে না, বরঞ্চ আরো কম, কারণ ওটার মধ্যে পালক টালক কিছুই থাকে না তখন বাচ্চার মধ্যে। হট ব্যাগ ব্যবহার করতে পারেন, ছোট ছোট হট ব্যাগ পাওয়া যায় এই সাইজে, ওগুলা দুই সাইড দিয়ে বাচ্চার দুইটা দিতে দিতে পারেন। কিংবা চাইলে আপনার যে প্লাস্টিকের বোতল আছে না, বোতলে কুসুম গরম পানি, মনে করেন আমরা যে চা খাই যেভাবে, ওরকম কুসুম গরম পানি নিয়ে ওই বোতলটা 2-3টা কাপড় দিয়ে পেঁচাবেন, পেঁচানোর পর বাচ্চাটার সাইডে রাখবেন, দেখবেন ওই বোতলটা 5-6 ঘন্টা গরম থাকে। কাপড় দিয়ে পেঁচাই দিয়ে হচ্ছে না, অসাম জিনিস জানো। ওই কারণে ওই কাপড়ের জায়গা থেকে তাপ বের হতে থাকে, যার কারণে বাচ্চাটা তাপ পাবে, ঠিক আছে? এইভাবে বাচ্চার দুই পাশে দুটাকে বোতল ছোট ছোট 250 ml রেখে দিলেন, পানি ঠান্ডা হয়ে গেলে আবার দিলেন। বুদ্ধিটা পাইছিলাম, একটা বিড়ালের বাচ্চা আনছিলাম শীতের দিনে করে গরম রাখার জন্য। আচ্ছা, তো আমি আপনার থেকে আশা করি যে আপনি যেহেতু ভাই ইউটিউবের এই জগৎটাতে আসছেনই, ভিডিও দেওয়ার মানে শেয়ার করার চেষ্টা করবেন। তো এই যে কথাগুলো বললেন, এগুলো তো মুখে বললেন, ওগুলো প্র্যাকটিক্যালি আপনার চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আস্তে 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 আস্তে। তো বারবার বলতেছি যে মেন ভিডিও শুরু হবে, তো আর কোনো স্পেশাল নাই, মেন ভিডিও শুরু হবে। আমরা এই ভিডিও থেকে পুরোপুরি বিদায় নিলাম। আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা টোটালি পুরো ব্যাপারটা জানতে পারবেন। আর ভাইয়া যে খাবারগুলো মিক্স করছিল, ওইখানে আপনার ওই খাবারগুলো যদি আপনাদের বাসায় 1000 ওয়াটের গ্রাইন্ডার থাকে, ওইটা দিয়ে করতে পারলে সবচেয়ে ভালো। একেবারে যতটুকু পারেন ইচ্ছা মতো ছেঁকে নেবেন। আর যদি বাসায় না থাকে সেক্ষেত্রে যে আপনার মশলা টসলা চাল যে ভাঙ্গায়, ওইখানে গিয়ে করে পরবর্তীতে আবার ছেঁকে আনবে না, হ্যাঁ, এটাই করবেন। তো এখন সরাসরি মেন ভিডিওতে চলে যাই, ওইখান থেকে পুরো ব্যাপারটা জেনে নিন, ঠিক আছে? ওইটাই হবে সবচাইতে বেস্ট। কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিড করানোর হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করার জন্য এখানে কিছু খাবার নেওয়া হয়েছে। এইখানে মিক্সটা যেটা আমি সেটা বলতেছি, এখানে কবুতরের সুষম খাবার, আমরা যার লফটে ব্রিডিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, সেই সুষম খাবার নেওয়া হয়েছে 50%। এর পাশাপাশি প্রোটিন হিসাবে ডাবলি নেওয়া হয়েছে এখানে 40%। ডাবলি ছোটো বড় কোনো সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এমনি আমরা কবুতরের ওই মিক্স খাবার তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত ছোটোটা দিই, বাট এখানে ছোটো বড় যে কোনো একটা দিলেই হবে, সেটা 40%। কেউ চাইলে এখানে ডাবলির পরিবর্তে অন্যান্য প্রোটিন আইটেমগুলো ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, যেমন ছোলা, মুগ, মসুর ইত্যাদি। বাট এগুলোর দামটা একটু বেশি হয় ডাবলির তুলনায়, এই কারণে আমি ডাবলিটাই ব্যবহার করতেছি। ডাবলি আর বাকি 10%, শুরুতে মূল খাবার ওই সুষম খাবার ছিল 50%, ডাবলি 40%, আর বাকি 10%-এ আপনার সয়াবিন নিয়েছি 5%-এর মতো, আর বাকি 5%-এ এই মুগ, মসুর, কুসুম, তিসি, বাজরা, এই আইটেমগুলো বাকি 5%। এই আইটেমগুলো এমনি আমার ঘরে একটা মিক্স করাই থাকে, এই 5টা আইটেমে মুগ, মসুর,
তিসি, বাজরা আর কুসুম, এই 5টা আইটেম দিয়ে একটা মিক্স করাই থাকে। ওটা আমি সাধারণত এই কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটার 3-4 দিন আগে থেকে প্যারেন্টস পেয়ারকে দিতে থাকি। সেই ক্ষেত্রে ওদের ক্রপ মিল্কটা খুব ভালো মতো তৈরি হয়, বাচ্চাকেও ভালো মতো খাওয়ায়। তো এটা ঘরেই ছিল, এই কারণে আমি ঘরের ওই মিক্স থেকে একটু ওইখানে মিশিয়ে দিয়েছি। কেউ চাইলে আর কি এই আইটেমগুলো আরও বেশি দিতে পারেন, দিতে পারলে ভালো, কোনো সমস্যা নেই। আর এখানে আমি মেন জিনিস যেটা ব্যবহার করতেছি, কবুতরের সুষম খাবার 50%, ডাবলি 40%, আর সয়াবিন 5%। সয়াবিনটাও বাচ্চার গ্রোথে খুব ভালো কাজ করে। প্লাস প্রোটিন, এইখানে প্রোটিনটা এত বাড়ায় দেওয়ার মূল উদ্দেশ্যই হলো বাচ্চার গ্রোথ। হ্যান্ড ফিট করাবো, বাচ্চার যদি গ্রোথটাই ঠিক মতো না হয় তাহলে হ্যান্ড ফিট করায় কী লাভ? প্রোটিন বাড়ানোর উদ্দেশ্য হলো বাচ্চার গ্রোথটা ঠিক রাখা। আর 5% সয়াবিন, আর ওই যে বাকি 5%টা আমি এখানে যেটা দিয়েছি তিসি, বাজরা, কুসুম, মুগ মুসুর, এগুলা। আচ্ছা, এগুলা সব নেওয়ার পরে মিক্স করতে হবে ভালো মতো। আর এগুলো সব খুব সুন্দর মতো ঝাড়তে হবে, কোনো প্রকার ধুলাবালি থাকা চলবে না। বাচ্চাকে কবুতরের বাচ্চাকে খাওয়ানো হবে, সেইখানে কোনো প্রকার ধুলাবালি থাকা চলবে না, একদম ঝরঝরা, একদম ফ্রেশ এই খাবারগুলো নিতে হবে। এখন নেওয়ার পরে কারো বাসায় যদি পাওয়ারফুল ব্লেন্ডার মেশিন থাকে, মোটামুটি 1000 ওয়াটের উপরে, সেই ক্ষেত্রে সে চাইলে কিছু পরিমাণ নিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিল। আর একসাথে যদি অনেকগুলো বানায় রাখতে চায় কেউ, সব তার ব্লেন্ড করা আর কি কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে যার প্রত্যেকের এলাকাতে চাল ভাঙানোর দোকান থাকে, সেই দোকান থেকে এই খাবারগুলো ভাঙায় আনলেই হবে। 1 কেজি কি প্রতি কেজি ভাঙাইতে ওই দোকানে সাধারণত 20-25 টাকা নেয়। ওই দোকান থেকে এরকম খাবার মিক্স করে নিয়ে গিয়ে ওদের দিলেই হবে, ওরা ভাঙায় দিবে। যেমন এই যে এখন এই খাবারগুলো নেওয়া হয়েছে, এগুলো দোকান থেকে ভাঙায় আনা হবে। খাবারগুলো দোকান থেকে ভাঙায় আনা হয়েছে, এই যে একদম পাউডার হয়ে গেছে, পুরো মিহি গুঁড়া। কোনো প্রকার ছোট ছোট খাবারের দানা থাকা যাবে না, ছোট ছোট ভাঙা অংশ এরকম থাকা যাবে না। প্রয়োজনে একবারের জায়গায় 2বার ভাঙাইতে হবে। দোকানে বললেই যে ওরা তো প্রথমে একবার ভাঙাবে, এরপর বললেই হবে যে ভাই আরেকবার ভাঙায় দেন। তো 10 টাকা বেশিও নেয়, তাও সমস্যা নেই, জিনিসটা ভালো হবে। এমনি ওই খাবারের ছোট ছোট দানা থাকলে হয় কি, ওই গরম পানিতে যখন জিনিসটা আমরা গুলাবো তখন দেখা যায় ওই ছোট ছোট দানার কারণে খাবারের এই অংশগুলো এরকম একটা দলা পাকায় থাকে, যার কারণে দেখা যায় সিরিঞ্জেও নেওয়া যায় না, আর বাচ্চাকেও ওইভাবে খাওয়ানো যায় না, খুব ঝামেলা হয়। এই কারণে প্রয়োজনে একবারের জায়গায় 2বার এটা ভাঙায় নিতে হবে, একদম মিহি গুঁড়া করে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা খাবারটা গুঁড়া করলাম, এখন এটা সংরক্ষণ করতে হবে। আচ্ছা, সংরক্ষণ বলতে কয়দিনের জন্য সংরক্ষণ? এখন এটা এমনভাবে আর কি হিসাব করে নিতে হবে যে আমার আর কি কার লফটে কী পরিমাণ লাগবে। এখন আমার এখানে এই যে 12 জোড়ার মতো আছে, সো এবার যেমন 6-7 জোড়ার মতো বাচ্চা উঠবে। সবাই বাচ্চা তো নিতেছি না, 6-7 জোড়া, 5-6 জোড়ার মতো বাচ্চা উঠবে। সো আমার হিসাব করতে হবে যে আমার এই 5-6 জোড়ার কী পরিমাণ লাগতে পারে। ঠিক আছে, যার যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ আগে হিসাব করতে হবে। আর কী পরিমাণ লাগবে বলতে, যে আমরা সাধারণত দেখা যায় 1 থেকে 2 জোড়া বাচ্চা নিয়ে কবুতর রেস্টে দিয়ে দিই। সুতরাং এই 1-2 জোড়া বাচ্চা নিতে হয়তো কত 2 মাস 3 মাস লাগে, 2-3 মাস লাগে। সুতরাং এই 2-3 মাসের বেশি সংরক্ষণ করা যাবে না। আর এই 2-3 মাসে কী পরিমাণ লাগবে ওটুকুই ভাঙায় আনতে হবে, এর বেশি ভাঙানির দরকার নেই যে আমি একবারে 6 মাসের জন্য ভাঙায় রেখে দিলাম, যখন লাগবে নিয়ে খাওয়াবো না, ওটা দরকার নেই। বাচ্চা হওয়ার পরে যে হ্যাঁ আমার এখন এই পরিমাণ বাচ্চা লফটে আছে, এদের খাওয়াইতে কী পরিমাণ লাগবে, এটা ওই বাচ্চা 2-1 বার খাওয়াইলেই যার হিসাবটা বুঝে নিতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, আর এই 2-3 মাসেও তো জিনিসটা একটু নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমরা এখানে কবুতরের খাবার ভাঙাইতেছি আর কি, ভাঙায় আনা হয়েছে গম, ডাবলি, ছোলা ইত্যাদি। তো এইগুলোর ভিতরে কিন্তু সামান্য পরিমাণে হলেও আর্দ্রতা থাকে, মানে পানি থাকে, জলীয় বাষ্প আকারে, জলীয় বাষ্প না আর কি, ভিতরে পানি, ওই আর কি একটা গাছের ভিতরেও তো পানি থাকে। সুতরাং এগুলো তো গাছ থেকেই হয়েছে, সো এগুলোর ভিতরেও সামান্য পরিমাণে পানি থাকে। এখন আমরা তো কবুতরকে ওগুলো খাওয়াই সরাসরি, ওরা খায়, পেটে যায়, হজম হয়ে যায়। কিন্তু এইখানে জিনিসটা এরকম যে ভাঙায় আনা হয়েছে, এবং এটা আমাদের 2-3 মাস রাখতে হবে। সুতরাং এইখানের এই আর্দ্রতা কমায় আনতে হবে, আর্দ্রতা একদম শূন্য করে ফেলতে হবে। এই ভাঙানির পরে যেন এখানে কোনো প্রকার পানি না থাকে, কারণ পানি থাকলেই এখানে এই ফাঙ্গাস হবে,
ব্যাকটেরিয়া জন্মাবে। আর ওই জিনিস কবুতরের বাচ্চাকে খাওয়াইলে আরও আর কি উপকারের চেয়ে অপকার বেশি হবে, বাচ্চা অসুস্থ হবে, ওই মুখে ক্যাঙ্কার হবে, নানান ঝামেলা, দরকার নাই। সো ফ্রেশ জিনিস খাওয়াইতে হবে প্রথম কথা। আচ্ছা, এখন এটার আর্দ্রতা কমানোর উপায় কি? আর্দ্রতা কমানোর প্রথম উপায় হলো এই যে এরকম কড়া রোদ লাগবে। হ্যাঁ, এই যে যেদিন এরকম কড়া রোদ উঠবে সেদিন এরকম যে ছেনি টাইপের কিছু নিতে হবে। এই খাবারগুলো পুরান, গত 3-4 মাস আগে, এইটা আলাদা হিসাব। এরকম ছেনি টাইপের কিছু নিতে হবে। সেই ছেনিতে ওই খাবারগুলো এরকম ছড়ায় দিয়ে উপরে একটা মশারি দিয়ে ঢেকে দিতে হবে। তা নাহলে যে রোদে দিলে পাখিটাকে আইসা দেখা যাবে আর কি, পাখিটাকে আসছে, মুখ দিচ্ছে, আবার জীবাণু দিয়ে গেল, দরকার নেই। সো এইখানে ওই মশারিতে ঢেকে দিতে হবে এবং ওটা রোদে একবেলা শুকাতে হবে। একবেলা আর কি সকালে দিয়ে আসলাম, দুপুরে 2টা-3টার দিকে নিয়ে আসলাম, তাহলেই হবে। শুকানোর পরে সেটা নিয়ে এসে এরকম এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। এই যে এরকম এয়ার টাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখতে হবে, যেন কোনো বাতাস ঢুকতে না পারে। হ্যাঁ, এয়ার টাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখতে হবে। আর যদি রোদ না পাই আমরা, সেই ক্ষেত্রে এরকম পাতিলে গরম করে নিতে পারি। এরকম পাতিলে কিছু পরিমাণ নিয়ে সেটা নাড়তে হবে, প্রতিনিয়ত নাড়তে হবে। অনেক বেশি গরম করা যাবে না, চুলার আঁচ কমায় রাখতে হবে। যদি বেশি গরম করে ফেলি তাহলে কিন্তু খাদ্যের এই যে গুণাগুণ নষ্ট হবে। তখন দেখা যাবে বাচ্চাকে শুধু খাওয়াইতেছি, কিন্তু বাচ্চার আর কোনো বাচ্চা পুষ্টি পাইতেছে না ওই খাবার থেকে। ঠিক আছে, বেশি গরম করা যাবে না, কিন্তু একটা আইডিয়া করতে হবে যে গরম এইরকম পরিমাণ করতে হবে যাতে ভিতর থেকে আর্দ্রতা বের হয়ে যায়, কিন্তু অতিরিক্ত গরম না। ঠিক আছে, গরম করার পরে এরকম যে ছেনিতে নিয়ে সেটা ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে ওই এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে হবে। আর এমনি চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজেও রাখা যায়, ফ্রিজে রাখলেও দীর্ঘদিন ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আর এই যে এইগুলা যেমন আমার গত ব্রিডিং সিজনের এগুলো রয়ে গেছে, দেখেন কেমন এই যে দানা দানা হয়ে গেছে। কারণ এখানে যে এটা 4-5 মাস যাবত এরকমই আছে এই আর কি। এই এয়ারটাইট কন্টেনারে আমার ওই ড্রামের ভিতরে পড়েছিল, তো এটাই যে কেমন এই যে একটা কেমন এই যে দানা দানা হয়ে গেছে, একটা শক্ত শক্ত ভাব। এইরকম এত পুরান জিনিস ভুলেও খাওয়ানো যাবে না। আর আমরা যদি সংরক্ষণ করিও যে রোদে শুকায় টুকায় না 2-3 মাসের জন্য রাখলাম, খুবই ভালো হয় যদি 15-20 দিন পর পর সেটা একবার আপনার রোদে দিতে পারি, সেটা খুবই ভালো হয়। তাহলে জিনিসটায় ফাঙ্গাসও পড়বে না, বাচ্চাকে খাওয়াইলেও বাচ্চা ভালো গ্রোথ করতে হবে। সো আমরা এই যে ভাঙায় আনলাম, এটা খাওয়ানোর প্রসেসও পরে দেখাবো, কারণ আমার ওই 2-1 দিনের ভিতরে সব এই বাচ্চাগুলো ফুটবে। এইখানে প্রায় 6-7 বাচ্চা ফুটবে। সেই বাচ্চাগুলো ফুটলে এদের 1 দিন থেকে যে কোনো একটা বাচ্চাকে দিয়ে দেখাবো যে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত এদেরকে যদি কোনো কারণে মা বাবা হ্যান্ড ফিড না করায়, কিংবা কোনো কারণে মা বাবা আল্লাহ না করুক মারা গেল, কিংবা কোথাও উড়ে চলে গেল, সেই ক্ষেত্রে ওই বাচ্চাগুলোকে কীভাবে হ্যান্ড ফিড করায় একটু বাঁচানো যায়, ঠিক আছে, সেটা দেখানোর চেষ্টা করব। এমনি এত ছোট বয়সী বাচ্চাকে হ্যান্ড ফিড না করানোই ভালো আমার মতে, কারণ মা বাবার ক্রপ মিল্কের কোনো বিকল্প নাই। ঠিক আছে, ওই ক্রপ মিল্ক খাইলে বাচ্চার যে গ্রোথ হয় সেটার আমরা কোনো বিকল্প বাইর করতে পারবো না। ঠিক আছে, এখন বিপদে পড়ে আর কি, যাতে আমরা ওই 1 থেকে 7 দিন বয়সী বাচ্চাকে একটু হ্যান্ড ফিড করাতে পারি, এই কারণে আর কি জিনিসটা। আর এমনি শুধু 1 দিন থেকে 7 দিন বয়সী বাচ্চা না, 1 দিন থেকে 1 মাস বয়সী বাচ্চা, এমনকি বড় কবুতরকেও এগুলা খাওয়ানো যাবে। বড় কবুতর অনেক সময় অসুস্থ হয়ে গেলে আমরা দেখা যায় ওদেরকে একটু হ্যান্ড ফিড করাই, যে রাইস স্যালাইন খাওয়াই। তো আমরা দেখা যায় যে 10 মিলি গরম পানিতে 1 গ্রাম রাইস স্যালাইন দিই। 10 মিলি গরম পানিতে 1 গ্রাম রাইস স্যালাইন, আর যদি 1 গ্রাম এই যে খাবার গুঁড়া করে দিয়ে দেই, সেটা কিন্তু ওর জন্য বেশি ভালো হবে। শুধু রাইস স্যালাইনে তো কোনো পুষ্টি নাই। ঠিক আছে, রাইস স্যালাইন কবুতরটাকে শুধু এনার্জি দিতে পারবে একটু, এর বেশি কিছু না। আমরা এই যে বড় কবুতরকেও এটা খাওয়াতে পারি, প্লাস বাচ্চাকে মেনলি বাচ্চার জন্যই। আচ্ছা, বাচ্চাকে আমরা এখন হ্যান্ড ফিড করাবো, কিন্তু কীভাবে করাবো, মানে কী দিয়ে খাওয়াবো ওদের? এইখানে বাচ্চাকে হ্যান্ড ফিড করানোর জন্য 4 রকম সিরিঞ্জ নেওয়া হয়েছে। এই দুটো একই সাইজের, বাট এইখানে পাইপ লাগানো, এইখানে বেলুন লাগানো।
এটাতেও বেলুন লাগানো আর এটায় পাইপ লাগানো। সুতরাং এই পাইপের যেটা হচ্ছে যে ওই মানুষের ওষুধের ফার্মেসিতে স্যালাইন দেওয়ার পাইপ পাওয়া যায়, ওই পাইপটাই কিনে আনা হয়েছে। একবার কিনলেই হয়, 20-25 টাকা নেয় এক প্যাকেট, অনেক পরিমাণ থাকে, ওটা কেটে কেটে 2-3 বছর ইজিলি ব্যবহার করা যায়। সেই যে এই পাইপ কিনে এই যে এই সিরিঞ্জের সাথে এইখানে লাগাই নেওয়া হয়েছে, এইটার ক্ষেত্রেও সেম। আর এই বেলুনের গুলা যেটা করা হয়েছে, এই সিরিঞ্জের মাথাটা কেটে নেওয়া হয়েছে প্রথমে। সিরিঞ্জের এই মাথাটা কেটে নেওয়া হয়েছে, এই যে এইখান থেকে হ্যাকসো ব্লেড দিয়ে এইখান থেকে মাথাটা কেটে উপরে এক টুকরা বেলুন নেওয়া হয়েছে। আর যে জন্মদিনে যে সবাই ফুলায় ওই বেলুন এক টুকরা নিয়ে এইখানে লাগানোর আগে ফুটা করা হয়েছে। লাগানোর পর ফুটা করলে অনেক সময় দেখা যায় যে আর কি পুরো বেলুনটাই ছিঁড়ে যায়, যার কারণে লাগানোর আগে একদম ছোট করে একটা ফুটা করে নেওয়া হয়েছে ওইটা। তারপরে এই বেলুনের মুখে এই যে কাটার পরে কাটার পরে এই জায়গাটা একটু যে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিতে হবে, তা নাহলে জায়গাটা অমসৃণ থাকে, বেলুন লাগে যে কাইটা কেটে যায়। ঠিক আছে, এটা তো গতবারের, এই কারণে একটু এই যে দেখা যেতেছে ছিঁড়ে যেতেছে, এটা আমরা আবার নতুন করে লাগাইতে হবে। ঠিক আছে, তো ওটা কাটার পরে একটু ঘষে নিতে হবে এবং তারপরে এক টুকরা বেলুন এবং ছোট্ট একটা ফুটা করে এই ফুটোটা মাছ বরাবর রেখে বেলুনটা চারদিক দিয়ে এভাবে টান দিয়ে ধরতে হবে। টান টান করে আরেক হাত দিয়ে এই যে সুতাটা এখানে পেঁচায় দিতে হবে। হ্যাঁ, এই যে এই সুতা, এই কালো সুতাটা এই সাইড বরাবর পেঁচায় দিতে হবে, পেঁচায় এই যে শেষে এসে একটা গিট্টু দিয়ে দিতে হবে। তাইলে এই যে রেডি হয়ে গেল এটা আর কি। এই বেলুন দিয়ে হবে যে বাচ্চা নিজে থেকে খাবে, আমরা জাস্ট ওর ঠোঁটে ধরবো, ও ভাববে যে ওর মা বাবার ঠোঁট থেকে খাইতেছে, বাট আসলে তার মা বাবার ঠোঁট থেকে খাইতেছে না, বেলুন থেকে খাইতেছে। আর ওই সিরিঞ্জ দিয়ে যেটা হয় যে আমরা আর কি বাচ্চাটাকে ধরে ওর ওই যে ঠোঁট হা করায়, এই পাইপ গলা পর্যন্ত ঢুকায়, এইখান থেকে এই যে পুশ করলেই খাবার টোট পেটে চলে যাবে। এমনি যদি আমরা ওই আর কি বাচ্চাকে পোষ মানাইতে চাই, যে একদম পোষ মানবে, হাতে থাকবে, ঘাড়ে উঠে থাকবে, সেই ক্ষেত্রে বেলুন দিয়ে খাওয়াইলে বাচ্চাগুলো এত পোষ মানে। কেউ যদি চায় যে বাচ্চা পোষ মানাবে, ছোট থেকে একটু বড় করায়, সেই এরকমই যেই হয় বেলুন দিয়ে খাওয়াইলে ওই বাচ্চাগুলো খুব পোষ হয়। আর এমনি তবে এই বেলুনের হইতেছে যে এটা একটু সময় বেশি লাগে, এটা এই যে খাবার রেডি করে এইখানে আর কি এই সিরিঞ্জে নেওয়াটাও একটু ঝামেলা। আর এমনি এই পাইপ হইলে দেখা যায় যে পাইপ খাবারে দিয়ে টান দিলেই খাবার এই সিরিঞ্জে এসে পড়ে। আর সিরিঞ্জে একটু তাড়াতাড়ি খাওয়ানো যায়, এটা একটু সময় লাগে, বাচ্চার খাইতে সময় লাগবে। ঠিক আছে, এটা একটু সময় লাগে, আর এটা একটু সময় বেশি লাগে। আর এটাই এই কি বলছে, এটাই সময় বেশি লাগে, এটাই সময় কম লাগে। বাট কেউ যদি চায় যে বাচ্চাটাও শুনতো, অনেক সময় দেখা যায় যে এই পাইপের কারণে বাচ্চার গলায় ব্যথা লেগে যেতে পারে, প্লাস 1-2 দিনের বাচ্চাকে এই পাইপ দিয়ে খাওয়ানি আর কি খুবই রিস্ক। কোনো কারণে যদি বাচ্চাটা একদম দুর্বল হয়ে থাকে, যে ওর নড়াচড়া করার ক্ষমতা নেই, একদমই দুর্বল হয়ে আছে, সেই ক্ষেত্রে এই পাইপ দিয়ে আর কি তখন তার উপায় নেই, বাচ্চাটা হয়তো বাঁচানোর শেষ চেষ্টা করে, তখন এই পাইপ দিয়ে আর কি। যদি বাচ্চাটা এইভাবে বেলুন থেকেও নিজে নিয়ে খাইতে না পারে, ছোট বাচ্চার ক্ষেত্রে আমি বলতেছি যে 7 দিন পর্যন্ত, আর এমনি একটু এরপরে বড় হয়ে গেলে পাইপ দিয়ে খাওয়াইলেও সমস্যা নাই, এটা দিয়ে খাওয়াইতে পারলে ভালো। আজকে আবার একটা বাচ্চাকে খাওয়াবো, সকালে ফুটছেও, বাট এখনো মা বাবা খাওয়াইতেছে না, যার কারণে এখন আবার খাওয়ানি হবে। তো সবার আগে এই যে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে, এরপর ডিমের কুসুমটা নিব শুধু। এখানে এই খাবার রেডি করার আগে কিন্তু হাত ধুয়ে নিতে হবে, হাতে জীবাণু থাকলে এটা এখানে আসতে পারে। আচ্ছা, কুসুম দিলাম। এই সাদা অংশটা আর কি ছোট বাচ্চাকে এই মুহূর্তে খাওয়াবো না, একদম ছোট যেটা, কারণ এটা একটু শক্ত তো হজম হতে একটু সমস্যা হতে পারে। আর এই কুসুমটা দেখা যাবে এই পানি দিলেই একদম পানির সাথে মিক্স হয়ে গেছে। কুসুমটা একটু ভেঙে ভেঙে নিলাম। এরপরে এখানে
গরম পানি দেওয়া হবে। এই যে চুলা থেকে একদম গরম 5 মিলির মতো পানি দেওয়া হলো। এরপরে জিনিসটা নাড়তে হবে। এই ডিমের কুসুমের যেন কোনো যে দানা দানা অংশ না থাকে। অবশ্যই এটা ওই সিরিঞ্জে নিলে এমনি গুলে যাবে, সমস্যা নেই। তারপরে এবার এখানে খুব সামান্য পরিমাণে রাইস স্যালাইন দিব। রাইস স্যালাইনটা দেখা যায় কি ওই গরম পানির সাথে মিশার পরে ফুলে ওঠে, কিন্তু ওটা পানির সাথে মিক্স হয় না, যার ফলে ওটা বাচ্চা সরাসরি খেতে পারে না। রাইস স্যালাইনে একটু পুষ্টিজন পায়। এই যে এইখানে মোটামুটি এই পরিমাণ দিব, এই যে একটু। রাইস স্যালাইন গেল। এরপরে দিব ওই যে হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা বানানো হয়েছিল, ওটা যে এয়ারটাইট কন্টেনারে রাখা হয়েছে। এটাকেও সামান্য পরিমাণে, মোটামুটি এইটুকু। একদম ছোট বাচ্চার ক্ষেত্রে এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খুব কম ব্যবহার করাই ভালো, কারণ ওই হ্যান্ড ফিডিং ফর্মুলাও দেখা যায় পানির সাথে মিশে ঠিকই, কিন্তু বাচ্চা খাইতে সময় দেখা যায় এগুলো খাইতে চায় না, আর ওই শুধু পানিটা টান দেয়। সো কুসুম মিশ্রিত পানিটা আমরা একটু বেশি দিব, খাবারটাই কম দিব, আর একটু দেওয়া যায়, একটুই চলবে। এইখানে মেন খাবারটা হচ্ছে কুসুমটা। কুসুমটা হলো এই 1 থেকে মোটামুটি 6-7 দিন পর্যন্ত বাচ্চার প্রথম কি মেন খাবার, প্রধান খাবার। আচ্ছা, এখন এটা আমরা হাত দিয়ে মিক্স করতেছি, জিনিসটা ভালো হয়। চামচও ব্যবহার করা যেতে পারে। আর এই মিক্স করার অবশ্যই হাত ধুয়ে নিতে হবে আর কি, একদম এই পুরো কাজটা শুরু করার আগেই, তাহলে হাতে জীবাণু থাকতে পারে, ওটাই খাবারে যাবে, খাবার থেকে বাচ্চার পেটে যাবে। আচ্ছা, খাবার মিশানি হলো। এখন আমরা এখানে ওষুধ দিব। ওষুধ বলতে সবার আগে কার্মিনা, আচ্ছা কার্মিনা না, ক্যালসিয়ামটা আগে দিই, একদম বোতল থেকে ছুটাইতে হবে তো। এই যে মোটামুটি 1 ফোঁটা পড়লো, পুরোপুরি পরে নাই, আবার নেই। আচ্ছা, এই যে এখানে 1 ফোঁটা দিলাম, আরও 1 ফোঁটা দিয়ে দিলাম, 2 ফোঁটা ক্যালসিয়াম। দিব এই যে কার্মিনা, আমার ছোট বোতলে নেওয়া, ছোট বোতল থেকে দিতেছি। কার্মিনা 2 থেকে 3 ফোঁটা, আচ্ছা এইটুকু পরিমাণে 2 কি এই যে 3 ফোঁটাই দিব, বাস এইটুকু গেল কার্মিনা। এরপর দিব অ্যারিস্টোপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সের জন্য। ভিটামিন বি কমপ্লেক্স যে কোনো একটা কোম্পানি দিলেই হবে। এটাই যে 1 ফোঁটা দিলাম, 2 ফোঁটা, 2 ফোঁটাই থাক, এটা বেশি দেওয়ার দরকার নেই। জিঙ্ক হিসাবে আর কি, যে এসকেএফ কোম্পানির জিঙ্ক সিরাপটা দিতেছি, সেই যেটা ব্যবহার করেন সেটার থেকেই জিঙ্ক, বেশি না, 1 ফোঁটা, 1 ফোঁটা দিলাম। জিঙ্কের পরে দিব মাল্টিভিটামিন। এখানে যে গোল্ডেন ভিটাসল এটা ব্যবহার করা যাচ্ছে, এইটা একটু বিদেশি ওষুধ, এটা মেবি কোরিয়ার, এটা সবসময় পাওয়া নাও যেতে পারে। আমি নিমতলি যে পশু হাসপাতালের পিছনের দোকানে পাইছিলাম, এখানে নিয়ে আসছি। সো যে যেই মাল্টিভিটামিন ব্যবহার করেন ওটাই দিবেন, কোনো সমস্যা নেই। মাল্টিভিটামিন এই যে 1 ফোঁটা দিয়ে দিলাম। আচ্ছা, 1 ফোঁটাই থাকে, একদম ছোটো বাচ্চা তো, আর একটু বড় হলে তখন আর কি এভাবে 1-2 ফোঁটা করে বাড়তে থাকবে পরিমাণটা, ঠিক আছে। আর ওষুধ কিন্তু আমি শুরুতে দেই নাই, কারণ শুরুতে গরম পানি দেওয়া হয়েছে,
তো ওষুধ যদি আগে দিতাম ওই গরম পানির কারণে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেত। জিনিসটা যখন একটু কুসুম গরম অবস্থায় আছে তখন ওষুধ দিলাম। আচ্ছা এটা এইটা গেল, এটাই রেডি। এখন এই অবস্থায় আমরা চাইলে খাওয়াতে পারি। সেটা আর একটু পাতলা হলেও হয় কিংবা একটু হলেও চলবে, আমি এভাবেই খাওয়াই দেখাইতেছি, কোনো সমস্যা নেই। আর কি বাচ্চা যদি হজমের সমস্যা হয় তাহলে আমরা আরেকটু পাতলা করে দিব। আচ্ছা হজম যেন পারফেক্টলি হয় এই কারণে কিন্তু কার্মিনাটা দেওয়া। এরপরেও যদি সমস্যা হয় আমরা আদার টুকরা দিতে পারি সামান্য পরিমাণে। এই যে আদা নেওয়া হয়েছে, দেশি আদা, ওই সামান্য একটু পরিমাণ সাইড থেকে কাটলাম, যে একটু একদম সামান্য, এইটুকু না একটু কমাই নেই, ছোট বাচ্চা ঝাঁঝালা জিনিস তো। এই যে এইটাকে যেটা করবো এখানে এরকম পাটা পুতা কিংবা এরকম কোথাও রেখে এটাকে একদম এই যে পেস্ট করে নিব। এরপরে এটা একদম কুচি কুচি করে নিলাম যাতে কোথাও না আটকায় সিরিঞ্জে খাওয়াতে সময় কিংবা বাচ্চার গলায়। এই যে একটু পরিমাণ আসছে, একটু এখানে দিলাম মিশাই। আচ্ছা এখন এটা মোটামুটি তো খাওয়ানোর উপযোগী হয়ে গেছে, যে কুলায় দিলাম। আচ্ছা এখন খাওয়াবো এই সিরিঞ্জ দিয়ে, কারণ ছোট বাচ্চা এই সিরিঞ্জে খাওয়ানি খুবই ঝামেলার চেয়ে বড় কথা বাচ্চার গলায় ব্যথা লাগে। বাচ্চার কষ্ট আমরা এরকম কিছু করবো না। সেই যে নেওয়া হলো সিরিঞ্জ, এটা এই সিরিঞ্জে আমি এই সিরিঞ্জ দিয়ে নেওয়া তো একটু ঝামেলা। সিরিঞ্জ যদি মাথায় খাবার টাবার লাগে একটু ময়লা হয়ে থাকবে। আমি যেটা করবো এরকম এই পাইপ লাগানো একটা সিরিঞ্জ নিব, এই পাইপ লাগানো সিরিঞ্জটাই নিব আগে। এই যে এই ফোঁটা দিয়ে নিলাম, বাকিটুকু নিয়ে নেই। আর এমনি ওই খাবার তো আমরা এখানে সামান্য পরিমাণে মিক্স করলাম, যার কারণে সমস্যা হয়নি। এমনি যখন আমরা অনেক পরিমাণে মিক্স করি তখন দেখা যায় কি ওই খাবারটা একটু দানা বেঁধে যায়, ঠিক আছে? ওইটা সিরিঞ্জেও নেওয়া যায় না, সিরিঞ্জের যে পাইপের মাথায় আইসা আটকায় যায় কি, তারপরে বাচ্চাকে খাওয়ানোও এক ঝামেলা। সেই ক্ষেত্রে যেটা করতে হবে ওই খাবার এইরকম বাটিতে নিয়ে আর কি, যখন বেশি পরিমাণে হবে, এখানে তো অল্প পরিমাণে ছিল ওই কারণে মিক্স হয়ে গেছে, বেশি পরিমাণে হলে তখন যে এরকম জালি নিতে হবে, জালিতে খাবারটা দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে। কিংবা যে মশারির কাপড় আছে না, ওই মশারির কাপড়ে নিয়ে জিনিসটা একদম মশারির কাপড় দিয়ে 2-3 বার ছেঁকে নিতে হবে, তাহলে দেখা যাবে আর কোনো দানা দানা নাই, তখন বাচ্চাকে ইজিলি খাওয়ানো যাবে। আচ্ছা এই যে এটা এখন রেডি, এটা বাচ্চাকে খাওয়াই দেখাই। এখন বাচ্চাটাকে খাওয়াবো, খাওয়ানি হবে। যে বাচ্চাটা সকালেই ফুটছে, বাট আমার কাছে মনে হচ্ছে একটু দুর্বল, বাচ্চাটার সাইজেও ছোটো। সেই পেয়ারের আগের বারের বাচ্চা মারা গেছিলো দুইটাই, এরকম হওয়ার পরে এই বয়সেই মারা গেছে কোনো কারণ ছাড়া। মা বাবা তখন খাওয়াইতেছিল, সেইবার আমার ছিল ফস্টার পেয়ারের কাছে, কিন্তু এবার ফস্টার পেয়ার খাওয়াইতেছে না, তার মধ্যে বাচ্চাটা দুর্বল। আচ্ছা তো এখন একটু খাওয়াবো, বাকিটা আল্লাহ ভরসা। সেই যে বাচ্চাটা নেওয়া হয়েছে, আর এই যে হাতের সামনে এরকম একটু কাপড় রাখতে হবে, যেমন বাচ্চার মুখে খাবার লাগলে ওটা আমরা মুছে দিতে পারি। আচ্ছা এখন বাচ্চাটাকে নিলাম, বাচ্চাটার এই যে ঠোঁটটা ধরে এই যে সিরিঞ্জের এইখানে দিয়ে দিতে হবে, এই ফুটায়। আরে বাপরে, এই যে দেখেন বাচ্চাটা এখন খাবে কি খাইতেছে, ফোকাস হয়ে গেল, দেখেন বাচ্চাটা খাইতেছে। পেটটা আস্তে আস্তে ভরতেছে। ফ্লাশটা অন করে দেই। এই যে বাচ্চা খাইতেছে, একটু নাড়া দিতে হবে সিরিঞ্জটা।
নাড়া দিতে হবে একটু পর পর। বেশি উত্তেজিত হয়ে গেছিল খাবার পায়ে। এই দেখেন পেটটা হালকা একটু ভরছে। এই যে ঠিক আছে, এই মুহূর্তে এই হালকা একটুই খাওয়ানি থাক। এরপরে রাতে দেখবো যে একটু হজম হয়েছে নাকি, প্লাস মা বাবা খাওয়াইতেছে নাকি। যে এখন তো মোটামুটি ওটা 3টা-4টার মতো বাজে, তো রাতেও মা বাবা খাওয়াইতেছে নাকি, এই আর কি সন্ধ্যার মধ্যে খাওয়াইতেছে নাকি দেখবো। তা না হলে রাতে হয়তো এরকম সামান্য পরিমাণে আবার একটু খাওয়াই দেবো। আর এরপরে আগামীকাল সকালে আশা করতেছি মা বাবা খাওয়াবে। তো দেখা যাক, সবাই দোয়া করবেন। ওই ছোটো বাচ্চাটাকে খাওয়ানোর পর যে খাবারটুকু যে এক্সট্রা ছিল, এইটাই যে এই বাচ্চাটাকে খাওয়াবে। এটা একটু বড়, মা বাবা খাওয়ায় ঠিকই আছে সব, বাট ওই এর সাথে যে বাচ্চাটা ওটা আবার একটু বড় হয়ে গেছে ওর তুলনায়, এই কারণে ওকে খাওয়াই দিব। ওই বাচ্চাটার পেটও সবসময় ভরাই থাকে, এর পেট এখনও ক্রপ মিল দিয়ে ভরা এর পেট, কিন্তু তারপরে ওর সাইজটা একটু ছোট, একটু পরে ফুটছিল। ওকে খাওয়াই দিব যে বাকি খাবারটা। বাবু এদিক দেখেন পাগলের মতো খাইতেছে। কারণ ডিমের কুসুম দিয়ে বানানো খাবার, পুষ্টির আশা করি কোনো কমতি হবে না। অযথায় ওই এক্সট্রা খাবারটুকু ফালাই দিব কেন, তার চেয়ে যে এই বাচ্চাটাই খাওয়াইলাম, ফালা দিলে সাইজও সমান সমান হয়ে যাবে। খাবার তো শেষ করে ফেলতেছে মনে হয়। ওই ভিতরে ওই যে ঠোঁট দেখা যায়, মানে এই যে খাওয়া শেষ, আর আর খাওয়ানি যাবে না, একটু ফালাইতে হবে। ওকে, মুখটা মুছাই দিব, মুছাই রেখে দেবো। এই যে পেটটা সুন্দর এখন একদম ভরা। তো কোনো কারণে মা বাবা না খাওয়ালেও এইভাবে খাওয়াই দিতে হবে। বাচ্চা মোটামুটি প্রতিদিন চেষ্টা করতে হবে একবার হালকা উপর চেক করতে। চেক করতে সময় আবার মা বাবাকে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে দেখবেন পরে বাচ্চা খাওয়ায় না। ঠিক আছে, প্রতিদিন কিংবা রাতের দিকে একবার চেক করা যায়, তখন মা বাবা অত একটা খেয়াল করে না। যে আমরা যদি খাঁচায় হাত দিই, মা বাবা খুব একটা খেয়াল করে না। রাতের দিকে একবার চেক করে রাখলেই হয় যে বাচ্চার পেটে খাবার আছে নাকি। যদি না থাকে, যেইভাবে আমরা খাওয়াই দেবো। একটা বাচ্চা নিয়ে আসছি, বাচ্চাটা দেখেন একদম সুস্থ, প্লাস এই যে মা বাবাও খাওয়াইছে, এই যে পেট ভরা, এই যে পেটে ক্রপ মিল্ক। ঠিক আছে, তারপরে আপনাদের খাওয়াই দেখাচ্ছি। তো বাচ্চাটাকে এভাবে রাখতে হবে। আর এই খাওয়াইতে সময় অবশ্যই এরকম ছোটো এক টুকরা কাপড় নিতে হবে। দেখা যায় কি, ওই খাওয়াইতে সময় ওদের এই ঠোঁটের সাইড দিয়ে যদি একটু বের হয়ে যায়, পশমে লাগলে পশম ময়লা হয়ে থাকে। এই কারণে এই যে এরকম এক টুকরা কাপড় নিতে হবে। কাপড় নিয়ে তারপরে এই যে বাচ্চাটা রাখতে হবে। আচ্ছা, বাচ্চা রেখে আরে এক হাতে যে কীভাবে দেখাই। এরপরে এই যে এই সিরিঞ্জের যে ফুটাটা, এইটা ওর ঠোঁটে ধরতে হবে। ঠিক আছে, এই যে বাচ্চা খাইতেছে, কিন্তু এই দেখেন বাচ্চা এই যে খাইতেছে, খাবারটা একটু লিকুইড হয়ে গেছে, তো এইখানে সিরিঞ্জ দিয়ে পড়ে যেতেছে। এই যে বাচ্চার ঠোঁটটা ধরে ওর ওই এই যে সিরিঞ্জের যে ফুটাটা ছিল, ওই ফুটায় একটু কষ্ট করে ওর এই মুখটা এই সিরিঞ্জের ফুটায় দিয়ে দিতে হবে। তাহলে এই দেখেন বাচ্চা খাইতেছে, এই দেখেন বাচ্চা খাইতেছে। বুঝছেন, এই যে এইভাবেই রেডি করে খাওয়াইতে হবে। ওই যেভাবে ওষুধ টষুধ সামান্য পরিমাণে মিলাই খাওয়া দিতে হবে, কারণ ওর তো গ্রোথেরও একটা ব্যাপার স্যাপার থাকে। বাট এই দেখেন বাচ্চাটা কি সুন্দর খাইতেছে। মাঝে মধ্যে সিরিঞ্জে একটু নাড়া দিতে হবে, এই কারণে এই যে এইভাবে একটু নাড়া দিতে হবে। কারণ ওই ওদের মা বাবা যখন খাওয়ায়, খাওয়ানোর পদ্ধতিটা খেয়াল করবেন। ওরা কিন্তু মাথাটা প্রতিনিয়ত এইভাবে উপর নিচ করে করে এই যে এইভাবে খাওয়ায়। ঠিক আছে, এই কারণে একটু নাড়া দিবেন। আর তাহলে খাবারটা নাড়া করলে
মাঝে মধ্যে দেখা যায় সিরিঞ্জের ভিতরে যে খাবারের এখানে একটা বাতাস জমে গেছে, এই কারণে একটু নাড়া দিলে বাতাসটা নাড়া পড়ে বাচ্চাটা দেখেন খাইতেই আছে। এই দেখেন আবার ওই যে সিরিঞ্জের পাশ দিয়েও দেখছেন ওর গলার এই যে এখান দিয়ে খাবার পড়ে যাইতেছে, এই কারণে ছোট একটু কাপড় হাতের কাছে রাখতে হবে যেন আমি ওটা মুছাই দিতে পারি সাথে সাথে। দেখেন বাচ্চাটা প্রতিনিয়ত খাইতেই আছে। এইভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়ানি আর কি, এই বেলুন সহকারে সিরিঞ্জ দিয়ে খাওয়ানিটাই বেস্ট। পাইপ লাগায় খাওয়াইলে আর কি দেখেন বাচ্চার এই গলার দেখেন রগ দেখা যাইতেছে, ঠিক আছে। তো ওই পাইপ দিয়ে খাওয়ানি মানে বাচ্চাটার একটু কষ্ট হবে এই প্রথম কয়েকদিন, কারণ আমার পাইপ দিয়ে খাওয়ানিটা পছন্দ না, এভাবে বেলুন দিয়ে খাওয়ানি আমি আর এখন আর আপাতত খাওয়াবো না, কারণ ওর মা বাবা খাওয়ায় বাচ্চাদের দেখেন পেটে দেখেন একদম খাইতে যাবে এরকম একটা অবস্থা, দেখছেন। ও একদিকে একটু আগে মা বাবা খাওয়াইছে, এখন আবার এই যে সিরিঞ্জ ধরার ফলে ও নিজেই খাইলো ইচ্ছা মতো, ঠিক আছে। তো এই যে আমি এখন মুছাই ওকে রেখে দিব। যেটা বললাম যে এইভাবেই 7-8 দিন পর্যন্ত এইভাবেই খাওয়ানি হবে, এবং আর কি প্রতিদিন খাবারটা হালকা একটু খাবারের ঘনত্ব বাড়াইতে হবে। সবসময় এরকম সেই লিকুইড লাগবে না, এরকম লিকুইড সবসময় লাগবে না, খাবারের ঘনত্ব প্রতিদিনে একটু একটু করে বাড়াইতে হবে, আর একটু ঘন হবে, আস্তে আস্তে দইয়ের মতো ঘন হয়ে যাবে। এবং মোটামুটি এক পর্যায়ে যখন 2 সপ্তাহ পার হয়ে যাবে, এই 2 সপ্তাহ পর্যন্ত আমরা এইভাবে লিকুইড আকারেই খাওয়াবো, এই যে এইভাবে গুঁড়া খাবার মিক্স করে। 2 সপ্তাহ পার হওয়ার পরে এই আরও বড় একটা সিরিঞ্জ নিব, ওইখানের এই ফুটাটা আর একটু বড় করে নিলাম, আর এই তখন এই লিকুইড খাবারের সাথে আমরা চাইলে ছোট ছোট যে খাবারগুলো যেমন মুগ, মুসুর, তিসি, গম, রেজা এগুলো মিশাই দিতে পারি। এটার সাথে মিশাই এই সিরিঞ্জে ভরে নিয়ে ওকে মুখে ধরলে দেখবেন একদম পাগলের মতো খাইতেছে, ঠিক আছে। আর এর আগে 1 থেকে 7 দিন পর্যন্ত এই যে এইভাবে কার্মিরাও মিশাই দিবেন, আশা করি হজম হবে। আর আরেকটা কথা বলি, এখন আর কি যতই চেষ্টা করি ক্রপ মিল্কের কোনো বিকল্প নাই। বাচ্চার যে এই মা বাবার পেটে যে ক্রপ মিল্কটা তৈরি হয় ওটার কোনো বিকল্প নাই। সো অযথা এইভাবে হ্যান্ডফিট করানোর দরকার নাই, কিংবা কেউ যদি ভাবেন যে আমিও যে এখন মা বাবার থেকে বাচ্চা আলাদা করে ওকে হ্যান্ডফিট করায় পোষ মানাবো, ওটা ভাই ওর বয়স 8-10 দিন হইতে দেন, তারপর হ্যান্ডফিট করান, সমস্যা নাই। সুতরাং এই বয়সটা এই 1-2 দিন বয়স আর কি, এই বয়সে আমি সাধারণত বাচ্চা ধরিও না। আমি চেষ্টা করি যে বাচ্চা খালি ফুটতেছে নাকি, ঠিক মতো ফুটে বেরোতে পারতেছে নাকি এটুকু চেক করি, এর বেশি আমি চেষ্টা করি 1 সপ্তাহ পর্যন্ত বাচ্চা ধরিও না, মা বাবার মতো খাওয়াবে, ঠিক আছে। সো সেই জায়গায় এভাবে বাচ্চাটাকে বের করে খাওয়ানিটা আর কি আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। এখন বিপদে পড়ে হয়তো মাঝে মধ্যে খাওয়াই থাকে, এই কারণে জাস্ট দেখালাম, ঠিক আছে। বাচ্চাটাকে তাহলে এখন রেখে দিব।